শুধু গরিব পরিবারের যুবকরা নন, দেশদ্রোহিতায় সামিল হচ্ছেন খোদ ভারতের প্রতিরক্ষা দপ্তরের অন্দরের লোকেরাও। অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। দেশের বায়ুসেনা ঘাঁটির গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে অসমের ছাবুয়ার বায়ুসেনার সিভিলিয়ান কর্মী সুমিত কুমারকে। আপনাদের মনে থাকবে যে চলতি বছরের জানুয়ারিতেই রাজস্থানের জয়সলমীর থেকে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ঝাবারাম নামে এক যুবককে। ঝাবারাম পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে ভারতে সামরিক তথ্য পাচার করছিল বলেই অভিযোগ। তদন্তকারীদের মতে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলার হানি ট্র্যাপে পা দিয়ে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, অবস্থান এবং কৌশলগত তথ্য শেয়ার করছিলেন। এই ঝাবারামকে জেরা করেই সুমিতের খোঁজ পান তদন্তকারী। উল্লেখযোগ্যভাবে এই সুমিতের বাড়িও কিন্তু ওই উত্তরপ্রদেশে। অসমের ছাবুয়া বিমান ঘাঁটিতে মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে কর্মরত থাকার সুবাদে নানা তথ্য জোগাড় করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে তথ্য পাচার করত এই সুমিত। বায়ুসেনা ঘাঁটিটিতে কি কি রয়েছে, কোন ফাইটার জেট রাখা রয়েছে, ঘাঁটির কোথায় রাখা হয়েছে, সেসব এমন নানান ধরনের তথ্য পাচার করা হয়েছে বলে সুমিতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকি নিজের মোবাইল নম্বর ব্যবহার করে পাকিস্তানি চরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গেছে 2023 সাল থেকেই এই দেশদ্রোহিতার কাজে যুক্ত সুমিত। তাহলে বুঝতেই পারছেন যে সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। ক্রমশ তা আবার বিস্তার লাভ করছে। আর এখানেই বাড়ছে কিন্তু উদ্বেগ। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ক্রমশ বাড়ছে, অন্যদিকে আবার মাথাচাড়া দিচ্ছে এই জঙ্গি কার্যকলাপ। আবার টাকার অভাবে পাকিস্তান তাদের দিবস পালন করতে না পারলেও ঢাকায় ঠিকই পাকিস্তান দিবস পালন করছে। পালন করছে কারা জানেন? পালন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ নামে এক সংগঠন। আবার সেই বাংলাদেশে বসেই পাকিস্তানে দিবসের ওই সভা থেকে বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর শহীদ মাস্টার দাস সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারকে সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন সূর্য সেন এবং প্রীতিলতারা ছিলেন মূলত সন্ত্রাসী, যারা সুসাইড বোম্বিং এবং আত্মঘাতী হামলার উদ্ভাবক। ভাবুন একবার। অথচ আমরা সবাই জানি মাস্টার দাস সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার বাংলাদেশ এবং ভারতের ইতিহাসে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের অন্যতম অগ্রদূত এবং বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, যারা দেশের স্বার্থে শহীদ হয়েছিলেন। তাহলে কি ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অন্যতম সেফ করিডোর হিসেবে পাকিস্তান এবং পাক জঙ্গিরা বরাবরের মতনই আবার বেছে নিল ওই বাংলাদেশকে? এই মুহূর্তে এই খবর কিন্তু ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। কারণ এমনিতেই মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে ভারতকে মারাত্মক কূটনৈতিক ব্যালেন্স করে চলতে হচ্ছে। তার মধ্যে যদি দেশের মানুষ প্রতিবেশী দেশে যদি জঙ্গিবাদ মাথাচাড়া দেয়, তা যে বিপদের পূর্বাভাস তা একরকম পরিষ্কার। সব মিলিয়ে ছবিটা কিন্তু বেশ স্পষ্ট। একদিকে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে চাইছে, অন্যদিকে আড়ালে আবডালে একই সঙ্গে জঙ্গিবাদ, গুপ্তচর বৃত্তি আর প্রোপাগান্ডার পুরনো খেলাও চালিয়ে যাচ্ছে। এই দ্বিমুখী কৌশল নতুন নয় পাকিস্তানে, তবে বর্তমানে ভূরাজনৈতিক পরিস্থিতিতে তা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত, আফগানিস্তানের পরিস্থিতি আর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সবকিছুই এখন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। ভারতের জন্য চ্যালেঞ্জটা কিন্তু এখানে। বাইরে কূটনৈতিক ভারসাম্য যেমন বজায় রাখা জরুরি, তেমনি আবার দেশের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা সমান গুরুত্বপূর্ণ। কারণ শত্রু এখন আর ওই সীমান্তে নেই, অনেক ক্ষেত্রে সে একেবারে ঘরের ভেতরেই লুকিয়ে রয়েছে। সামান্য টাকার লোভে সংবেদনশীল তথ্য পাচার করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানি ট্র্যাপ। এই সবই প্রমাণ করছে যে যুদ্ধের ধরন বদলেছে, কিন্তু হুমকি কবে। তাই ভবিষ্যতের লড়াই শুধু সীমান্তে নয়, তথ্য প্রযুক্তি এবং মানসিকতার স্তরেও রয়েছে। পাকিস্তান যদি একদিকে মধ্যস্থতার আড়ালে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করে, তবে ভারতেরও উচিত দ্বিগুণ সতর্ক থাকা, কূটনৈতিকভাবে, সামরিকভাবে এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে। কারণ শেষ পর্যন্ত শান্তির বার্তা যতই জোরে উচ্চারিত হোক না কেন, বাস্তবটা নির্ভর করে কর্মকাণ্ডের ওপর। আর সেই বাস্তবেই এখন বিশ্বাস আর সন্দেহের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভারত।